আসুন আজ আমরা একটা অসাধারণ অভিযানে বের হই। পৃথিবীর চারপাশে থাকা এক অদৃশ্য বর্মের ভেতর দিয়ে আমরা পাড়ি দেব মাটি থেকে সোজা মহাকাশের কিনারা পর্যন্ত। চলুন আবিষ্কার করা যাক বায়ুমণ্ডলের প্রতিটি রহস্যময় স্তরকে। এই শ্বাসরুদ্ধকর যাত্রাটা শুরু করা যাক। আমরা তো ভাবি বায়ুমণ্ডল মানে শুধু শ্বাস নেওয়ার বাতাস, তাই না? কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক অনেক বেশি গভীর। এটা আসলে এক বিশাল বহুস্তরীয় বর্ম, যা আমাদের এই গ্রহকে মারাত্মক সৌরঝড়, মহাজাগতিক রশ্মি আর প্রতিদিন আছড়ে পড়া লক্ষ লক্ষ উল্কাপিণ্ড থেকে বাঁচিয়ে চলেছে। সহজ কথায়, এই অদৃশ্য বর্মটা না থাকলে পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্বই থাকত না। তো আমাদের অভিযানটা শুরু হচ্ছে। এটাকে ঠিক একটা উল্লম্ব যাত্রার মতো ভাবতে পারেন। আমরা মাটি থেকে উপরে উঠতে শুরু করব আর একটার পর একটা স্তর পেরিয়ে পৌঁছে যাব মহাকাশের দোরগোড়ায়। আর জেনে রাখুন, প্রত্যেকটা স্তরেই কিন্তু নতুন নতুন বিস্ময় অপেক্ষা করছে। তো চলুন, যাত্রার আগে ম্যাপটা একবার দেখে নেওয়া যাক। এই ছবিটাই আমাদের পথ দেখাবে। দেখুন, মোট 5টি প্রধান স্তর, ট্রোপোস্ফিয়ার থেকে শুরু করে একেবারে এক্সোস্ফিয়ার পর্যন্ত। আর একটা জিনিস খেয়াল করুন, উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রাটা কেমন নাটকীয়ভাবে ওঠানামা করছে। এটাই আমাদের যাত্রার অন্যতম আকর্ষণ। আমাদের যাত্রার একদম প্রথম ধাপ ট্রোপোস্ফিয়ার, মানে আমাদের নিজেদের চেনা জগৎ। ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার। আমরা এখানেই বাস করি, এখানেই শ্বাস নিই। আর এই যে মেঘ, বৃষ্টি, ঝড়, আবহাওয়ার প্রায় সব খেলাই কিন্তু এখানেই ঘটে। ভাবা যায় বায়ুমণ্ডলের প্রায় সমস্ত জলীয় বাষ্প এই একটা স্তরেই জমা হয়ে আছে। ট্রপোস্ফিয়ার পেরিয়ে এবার আমরা উঠছি স্ট্র্যাটোস্ফিয়ারে, যা প্রায় 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানকার আসল তারকা হল ওই ওজোন স্তর, যা সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি শুষে নিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। আর মজার ব্যাপার কি জানেন, এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমার বদলে বাড়তে থাকে। এই শান্ত পরিবেশের কারণেই কিন্তু বাণিজ্যিক বিমানগুলো ঝড়ের মেঘ এড়িয়ে এই স্তরের মধ্যে দিয়ে উড়তে ভালোবাসে। আমাদের পরের স্টপ মেসোস্ফিয়ার, যা প্রায় 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরটা হল আমাদের গ্রহের এক সাইলেন্ট গার্ডিয়ান বা নীরব প্রহরী। প্রতিদিন মহাকাশ থেকে ছুটে আসা লক্ষ লক্ষ উল্কাপিণ্ড এখানে ঢোকার সাথে সাথেই বায়ুর সঙ্গে ঘর্ষণে জ্বলে ছাই হয়ে যায়। আর এটাই বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা জায়গা। এখানকার তাপমাত্রা -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। আমরা এখন এমন এক জায়গায় পৌঁছাচ্ছি যেখানে বাতাস এতটাই পাতলা যে মহাকাশের বিশালতা আর শূন্যতার অনুভূতিটা ঠিক এখান থেকেই শুরু হয়। চলুন দেখি বায়ুমণ্ডলের এই উপরের স্তরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। থার্মোস্ফিয়ারে আপনাদের স্বাগত। প্রায় 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরের তাপমাত্রা শুনলে আপনি অবাক হবেন। 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। কিন্তু বাতাস এখানে এতটাই পাতলা যে আপনি থাকলেও ওই ভয়ঙ্কর উত্তাপটা অনুভবই করতে পারবেন না। এই যে মেরু জ্যোতি বা অরোরার মতো অসাধারণ সুন্দর আলোর খেলা, সেটা এখানেই দেখা যায়। আর আমাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনও কিন্তু এই স্তরে থেকেই পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। এবং অবশেষে আমরা চলে এসেছি আমাদের বায়ুমণ্ডলের একদম শেষ সীমানায়, এক্সোস্ফিয়ার। এখানেই আমাদের বায়ুমণ্ডল ধীরে ধীরে মহাকাশের অসীম শূন্যতায় মিশে গেছে। এখানের বাতাস এতটাই হালকা যে হাইড্রোজেন আর হিলিয়ামের মতো গ্যাস কণাগুলো পৃথিবীর মহাকর্ষের টান এড়িয়ে সহজেই মহাকাশে হারিয়ে যেতে পারে। আমাদের যোগাযোগ ব্যবস্থা সচল রাখা বেশিরভাগ স্যাটেলাইট কিন্তু এখানেই পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আমরা তো ভাবছিলাম স্তরগুলো পার হলেই বুঝি অভিযান শেষ। কিন্তু না, গল্পটা এখানেই শেষ নয়। এই স্তরগুলোর মধ্যেই লুকিয়ে আছে আরও কিছু অদৃশ্য শক্তির ক্ষেত্র, যা আমাদের গ্রহকে রক্ষা করতে খুবই জরুরি ভূমিকা পালন করে। চলুন এবার সেই অদৃশ্য শক্তিগুলোকে একটু চিনে নেওয়া যাক। আয়নোস্ফিয়ার কিন্তু ঠিক একটা আলাদা স্তর নয়, বরং এটা মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মধ্যে ছড়িয়ে থাকা একটা বলা যেতে পারে একটা ইলেকট্রিক্যালি চার্জড এলাকা। সূর্যের রেডিয়েশন এখানকার পরমাণুগুলোকে চার্জড কণা বা আয়নে পরিণত করে। আর এই আয়নিত অঞ্চলটাই আয়নার মতো কাজ করে রেডিও তরঙ্গকে পৃথিবীতে ফিরিয়ে পাঠায়, যার ফলে আমরা বহু দূরেও রেডিও শুনতে পাই।
আমাদের গ্রহের ভেতরে যে গলিত কোরটা ঘুরছে সেটা একটা বিশাল চুম্বকের মতো কাজ করে, আর এই চুম্বকই তৈরি করে এক অদৃশ্য শক্তির বর্ম যার নাম ম্যাগনেটোস্ফিয়ার। এই অদৃশ্য বর্মটাই একটা ঢালের মতো কাজ করে, যা সূর্যের ক্ষতিকারক সৌরবায়ুকে আটকে দেয় এবং আমাদের বায়ুমণ্ডলকে মহাকাশে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকার পেছনে এটা অন্যতম প্রধান একটা কারণ। এতগুলো স্তর আমরা পেরিয়ে এলাম, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই যে আমরা মহাকাশ বা স্পেস বলি, সেটা ঠিক কোন জায়গা থেকে শুরু হচ্ছে? এর কি কোনো নির্দিষ্ট সীমানা আছে? হ্যাঁ, বিজ্ঞানীরা এর একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা ঠিক করেছেন। এর নাম কারমেন লাইন। এটা হলো ভূপৃষ্ঠ থেকে ঠিক ১০০ কিলোমিটার উচ্চতায় থাকা একটা কাল্পনিক রেখা। এই রেখার উপরে বাতাস এতটাই পাতলা হয়ে যায় যে সাধারণ বিমান আর উড়তে পারে না। বলা যেতে পারে এখান থেকেই শুরু হয় আসল মহাকাশযানের রাজত্ব। আমাদের এই বায়ুমণ্ডলের বর্মটা যে কতটা শক্তিশালী, আবার একই সাথে কতটা নাজুক হতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ বোধহয় ওজোন স্তরের গল্পটা। এটা আমাদের দেখায় যে মানুষের কাজকর্ম কিভাবে এই সুরক্ষা বর্মকে ক্ষতিগ্রস্ত করতে পারে, আবার সবাই মিলে চেষ্টা করলে কিভাবে তার সারিয়ে তোলাও সম্ভব। শুধু এই ছবি দুটো দেখুন। বাঁদিকে ২০০৬ সালের ছবিটা, অ্যান্টার্কটিকার উপর ওজোন স্তরের ছিদ্রটা কি বিশাল, আর এবার ডান দিকে দেখুন ২০২৩ সাল। সেই ছিদ্র এখন অনেকটাই সেরে উঠেছে। পরিবর্তনটা চোখে পড়ার মতো, তাই না? কিন্তু এই অবিশ্বাস্য পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো? এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনে আছে কিন্তু আমাদেরই একটা সম্মিলিত পদক্ষেপ। সমস্যাটা তৈরি করেছিল ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি নামের একটা গ্যাস, যা একসময় ফ্রিজ আর স্প্রে ক্যানে ব্যবহার করা হতো। পরে ১৯৮৭ সালে মন্ট্রিয়াল প্রোটোকলের মাধ্যমে সারা বিশ্ব একজোট হয়ে এই ক্ষতিকারক রাসায়নিক নিষিদ্ধ করে, আর তার ফলশ্রুতি আমাদের ওজোন বর্ম আজ ধীরে ধীরে নিজেকে সারিয়ে তুলছে। আমাদের এই লম্বা অভিযান এখন প্রায় শেষের দিকে। চলুন একদম উপর থেকে, মানে মহাকাশের কিনারা থেকে একবার পেছন ফিরে দেখি আমরা কি কি দেখে এলাম, আর প্রতিটি স্তরের মূল ভূমিকা কি ছিল সেটা চট করে মনে করে নিই। তাহলে এক নজরে দেখে নিই। ট্রোপোস্ফিয়ার মানে আমাদের আবহাওয়ার জগৎ। স্ট্র্যাটোস্ফিয়ার হলো ওজোনের বর্ম। মেসোস্ফিয়ার আমাদের উল্কা থেকে বাঁচায়। থার্মোস্ফিয়ারে দেখা যায় অরোরা। এক্সোস্ফিয়ার হলো মহাকাশের দরজা। আর ম্যাগনেটোস্ফিয়ার, ওটা হলো সৌরঝড়ের বিরুদ্ধে আমাদের ফাইনাল শিল্ড। এই যে এতগুলো স্তরের একটা জটিল কিন্তু সুন্দর সিস্টেম, এটাই আমাদের পৃথিবীতে জীবনকে টিকিয়ে রেখেছে। ওজোন স্তরের গল্পটা আমাদের শিখিয়েছে যে আমরা চাইলে এই বর্মটাকে রক্ষা করতে পারি। এখন প্রশ্ন হল, ভবিষ্যতের প্রজন্মের জন্য আমাদের এই অমূল্য সম্পদকে সুরক্ষিত রাখতে আমরা আর কি করতে পারি?
আমাদের মাথার উপরের এই যে বিশাল আকাশ, এটাকে আমরা অনেক সময় একটা খালি জায়গা বলে ভাবি, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে মোটেও তা নয়। এটা আসলে গ্যাসে ভরা এক বিশাল সমুদ্র, একটা অদৃশ্য ঢাল যা আমাদের পৃথিবীকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে। চলুন আজ সেই বায়ুসমুদ্রে একটা লম্বা ডুব দেওয়া যাক। আচ্ছা, এই বায়ুমণ্ডলটা ঠিক কতটা পাতলা, এটা বোঝানোর জন্য একটা দারুণ তুলনা আছে। ধরুন আমাদের এই গোটা পৃথিবীটা যদি একটা আপেলের মতো হতো, তাহলে পুরো বায়ুমণ্ডলটা হতো সেই আপেলের খোসার চেয়েও পাতলা। ভাবা যায় আমাদের জীবন বাঁচানোর এই বর্মটা আসলে কতটা নাজুক। তো আজকের এই যাত্রায় আমরা ঠিক কি দেখব? আমরা একদম নিচ থেকে শুরু করে, মানে আমাদের চারপাশের বায়ুমণ্ডল থেকে শুরু করে একেবারে মহাকাশের কিনারায় গিয়ে পৌঁছাব। আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের এই রক্ষা কবচটা সময়ের সাথে সাথে কিভাবে বদলে যাচ্ছে। বেশ, তাহলে আর দেরি কেন? চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। আমাদের প্রথম গন্তব্য হল নিম্ন বায়ুমণ্ডল, মানে ঠিক যেখানটায় আমরা থাকি, শ্বাস নিই আর আমাদের প্রতিদিনের জীবনটা কাটাই। এই যে ছবিটা দেখছেন, এটাই হবে আমাদের আজকের ম্যাপ। দেখুন, এখানে অনেকগুলো স্তর দেখানো আছে। আমরা একদম নিচ থেকে শুরু করছি, মানে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার, এই দুটো স্তর দিয়ে। আমাদের যাত্রার একেবারে প্রথম স্তরটার নাম হল ট্রোপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার উঁচু পর্যন্ত এর বিস্তার। সত্যি বলতে আমরা সবাই কিন্তু এই স্তরটার একদম নিচে বাস করি। এই স্তরের কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যেমন ধরুন, বায়ুমণ্ডলের প্রায় ৮০% ভর কিন্তু এখানেই জমা হয়ে আছে। আর এই যে আমরা মেঘ, বৃষ্টি, ঝড়, মানে আবহাওয়ার যত রকম খেলা দেখি, তার সবই কিন্তু এই ট্রপোস্ফিয়ারেই ঘটে। আর হ্যাঁ, এখানে যত ওপরে ওঠা যায় তাপমাত্রা কিন্তু ততই কমতে থাকে। ট্রপোস্ফিয়ারের হইচই পেরিয়ে আমরা এখন আরেকটু ওপরে, প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ারে। এখানকার পরিবেশটা অনেক শান্ত, আর এখানে রয়েছে আমাদের সবার পরিচিত সেই ওজোন স্তর, যা আমাদের জন্য ভীষণ ভীষণ জরুরি। কিন্তু একটা সময় এই ওজোন স্তরটা একটা বড়সড় বিপদে পড়েছিল। কিভাবে? আমাদেরই তৈরি করা ক্লোরোফ্লোরোকার্বন বা CFCS এর মতো কিছু রাসায়নিক ধীরে ধীরে ওপরে উঠে এই স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে যায়। সেখানে সূর্যের মারাত্মক অতিবেগুনি রশ্মি লেগে সেগুলো ভেঙে গিয়ে ক্লোরিন পরমাণু তৈরি করে। আর ওই একটা ক্লোরিন পরমাণুই ওজোন অণু ভাঙার এক ভয়ঙ্কর খেলা শুরু করে দেয়। খেলাটা কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে এই সংখ্যাটাই যথেষ্ট। মাত্র একটা ক্লোরিন পরমাণু প্রায় ১ লক্ষ ওজোন অণুকে ভেঙে ফেলতে পারে। অবিশ্বাস্য, তাই না? চলুন এবার আরও ওপরে যাওয়া যাক। আমরা এখন ঢুকছি ঊর্ধ্ব বায়ুমণ্ডলে। এখানকার জগৎটা কিন্তু আরও অদ্ভুত আর একেবারে অন্যরকম। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে প্রায় ৮৫ কিলোমিটার পর্যন্ত যে স্তরটা আছে তার নাম মেসোস্ফিয়ার। মহাকাশ থেকে যখন উল্কাপিণ্ডগুলো তীব্র গতিতে ছুটে আসে, তখন তার বেশিরভাগই এই স্তরে এসেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বলতে পারেন এটা পৃথিবীকে বাঁচানোর একটা মহাজাগতিক বর্ম। আর এই মেসোস্ফিয়ারের একেবারে চূড়া, যেটাকে মেসোপজ বলা হয়, সেটাই কিন্তু আমাদের পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা। গড় তাপমাত্রা কত জানেন? -85°C। ভাবলেই কাঁপুনি ধরে যায়। তবে এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই এক অদ্ভুত সুন্দর জিনিস দেখা যায়, নোকটিলুসেন্ট মেঘ, বা বাংলায় বলা যেতে পারে নৈশদীপ্তি মেঘ। সূর্য ডোবার পর আকাশে মাঝে মাঝে এই রকম রূপলি বা নীলচে আভার মেঘ ভেসে ওঠে। এগুলো আমাদের বায়ুমণ্ডলের সবচেয়ে উঁচুতে থাকা মেঘ, যা আসলে বরফকণা দিয়ে তৈরি। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই নৈশদীপ্তি মেঘ ইদানিং আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন এর পেছনে থাকতে পারে আমাদের কলকারখানা থেকে নির্গত মিথেন গ্যাস আর রকেট উৎক্ষেপণের ফলে তৈরি হওয়া জলীয় বাষ্প। মানে মানুষের কাজের প্রভাব বায়ুমণ্ডলের এতটা উঁচুতেও পৌঁছে গেছে। মেসোস্ফিয়ারের পরে শুরু হচ্ছে এক বিশাল স্তর, যার নাম থার্মোস্ফিয়ার। এটা প্রায় ১০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর এর নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে তাপমাত্রার খেলাটা বেশ জমে ওঠে। যেমন ধরুন, এখানের তাপমাত্রা বেড়ে ১৫০০°C পর্যন্তও হতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, আপনি যদি সেখানে থাকেন, আপনার একটুও গরম লাগবে না। অদ্ভুত না? কারণটা হলো, এখানের গ্যাসের অণুগুলো এতটাই দূরে দূরে ভেসে বেড়ায় যে তারা একে অপরের গায়ে লেগে তাপ ছড়ানোর সুযোগই পায় না। এই থার্মোস্ফিয়ারের মধ্যেই রয়েছে আয়নোস্ফিয়ার নামে একটা বিদ্যুতায়িত এলাকা। আমাদের রোজকার জীবনে এর একটা বড় প্রভাব আছে। আমরা যে জিপিএস ব্যবহার করি, তার সিগন্যাল যখন এই স্তর দিয়ে আসে তখন কিছুটা বেঁকে যায়। এর ফলে লোকেশনে ১০ থেকে ৩০ মিটার পর্যন্ত ভুল হতে পারে। আমাদের যাত্রা একদম শেষ পর্যায়ে।
এবার আমরা চলে এসেছি মহাকাশের দোরগোড়ায়, বায়ুমণ্ডলের শেষ সীমানায়। এক্সোস্ফিয়ার, এটাই আমাদের বায়ুমণ্ডলের শেষ স্তর। এখান থেকে বাতাসটা আস্তে আস্তে এতটাই পাতলা হয়ে যায় যে এটা মহাশূন্যের সাথে একেবারে মিশে যায়। বলতে গেলে এটাই পৃথিবী আর মহাকাশের মাঝের সীমান্ত এলাকা। এখানে বাতাস বলতে প্রায় কিছুই নেই, শুধু কিছু হালকা হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস ভেসে বেড়াচ্ছে। কণার ঘনত্ব এতটাই কম যে এটাকে ঠিক গ্যাসও বলা যায় না। আর এখানেই কিন্তু আমাদের স্যাটেলাইটগুলো, যেমন ধরুন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, পৃথিবীকে চক্কর কাটে। তো এই হলো মাটি থেকে মহাকাশ পর্যন্ত আমাদের বায়ুমণ্ডলের সফর। কিন্তু শেষে একটা জরুরি কথা বলা বাকি। আমাদের এই রক্ষাকবচটা কিন্তু একদম স্থির নয়, এটা প্রতিনিয়ত বদলাচ্ছে, আর এর পেছনে আমাদেরও একটা ভূমিকা আছে। এখানে পাশাপাশি দুটো ছবি ভাবুন। একদিকে আমরা সবাই মিলে সিএফসিস ব্যবহার করে ওজোন স্তরকে বাঁচিয়েছি। এটা আমাদের একটা বিরাট সাফল্য, যা দেখায় যে আমরা চাইলে বড় বিপদও আটকাতে পারি। কিন্তু অন্যদিকে এই যে নৈশদীপ্তি মেঘের সংখ্যা বাড়ছে, এটা কিন্তু একটা নতুন সংকেত দিচ্ছে যে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরেও আমাদের প্রভাব বেড়েই চলেছে। সবশেষে এই সহজ কিন্তু গভীর কথাটা দিয়েই শেষ করা যাক। পৃথিবীর বায়ুমণ্ডল হল গ্যাসীয় একটি স্তর যা পৃথিবীকে ঘিরে রেখেছে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা আবদ্ধ। হ্যাঁ, এই মাধ্যাকর্ষণই আমাদের এই জীবনদায়ী কিন্তু নাজুক ঢালটিকে আগলে রেখেছে। আমাদের আলোচনা আজ এখানেই শেষ হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন সবার জন্য রেখে গেলাম। আমাদের প্রযুক্তি আর পৃথিবীর ওপর আমাদের প্রভাব যেভাবে বাড়ছে, তাতে ভবিষ্যতে আমাদের এই বায়ুমণ্ডল আমাদের সামনে আর কি নতুন বিস্ময় বা চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে মনে হয়?